উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন আদিল মির্জা স্পেলাভড। লিখেছেন নাবিলা ইশক। কণ্ঠে আমি তাসনোভা। পর্ব 15। ফ্ল্যাটের সামনে দাঁড়ানো শান্ত নিজেকে স্বাভাবিক করল। কলিং বেল বাজিয়ে মুখটা বিষণ্ণ গম্ভীর বানিয়ে রাখল। সে জানিয়ে ফিরেছে বাসায়। এতে এখনই চুমুর দরজা খুলবে ছুটে এসে। তৃষ্ণার্ত চোখে চেয়েই থাকবে, তাও শান্ত জানে যখন শান্ত পাত্তা দেবে না, অভিমানে ছলছল চোখে চেয়ে গাল ফোলাবে। অথচ তেমন কিছুই হলো না। তার প্রত্যাশা মোতাবেক দরজা খুললেনি ঝুমুর। দরজা খুলে দিয়েছে নুরি বেগম। ভদ্রমহিলা গাল ফোরে হেসে বললেন, ফিরছো বাপজান, শরবত বানাইয়া রাখছি তোমার লইকা, নিয়ে আসি। ভদ্রমহিলা ভীষণ ব্যস্তভাবে রান্নাঘরের দিকে ছুটছেন। শান্ত আলিশান ফ্ল্যাটের ড্রয়িং রুমের সোফায় বোকার মতো বসল। আশেপাশে কোথাও ঝুমুর নেই। কোথা থেকে সৌরভ উড়ে এসে বসলো তার পায়ের কাছে। দুপা চড়িয়ে আহ্লাদে গদগদ হয়ে আলাপ শুরু করেছে। অথচ ওর কথায় বিন্দুমাত্র মনোযোগ দিতে পারল না শান্ত। তখনই নুরি বেগম এলেন এক গ্লাস শরবত নিয়ে, দৌড়িয়ে দিলেন শান্তর হাতে। শান্ত তখনও নজর বুলিয়ে যাচ্ছে চতুর্দিকে। কপালে পড়েছে কয়েকটি ভাঁজ। ঝুমুরের ব্যাপারে বিশেষ জিজ্ঞেস করতে গিয়ে থামল। সে তো রেগে আছে ঝুমুরের উপরে। তো তার লাথি মারা মেয়েটার সম্পর্কে জিজ্ঞাসাবাদ তো করার কোনো কথা না। ঝুমুর কোথায়? আশ্চর্য। শান্ত গলাটা তুলল, প্রায় চিৎকার করে প্রশ্ন করল, চাচি আপনার কি খবর? মানিয়ে গুছিয়ে নিতে পারছেন? সমস্যা হয়নি তো? হয়তো বা বুঝতে পারিনি শান্ত ফিরেছে, নাহলে নিশ্চয়ই ছুটে বেরিয়ে আসতো। এখন যেহেতু গলা চড়িয়ে এসে কথা বলেছে, তার আওয়াজে এই ছুটে আসলো বলে। অন্যদিকে নুরি বেগম থমথমে খেয়েছেন। সে তো কালানা দিব্যি ভালোই শুনতে পান খানে। চোখ পিটপিট করে আওড়ালেন, সব ঠিকই আছে বাপজান, তাই আপনি বলতে পারলেন না ভদ্রমহিলা? শান্ত পুনরায় গলায় হিমালয় চুইয়ে বলতে লাগলো, ক্ষুধা লেগেছে চাচি, খাবার লাগান। নুরি বেগম বেকুবের মতো নিজে কান চেপে ধরলেন। শান্ত চঞ্চল দৃষ্টি লক্ষ্য করে অবশেষে বুঝলেন কিছু। বুঝলেন না? মেয়েটা দুটো দিন কত কান্নাকাটি করলো। দুজনের ভেতরে যে মান অভিমান চলছে ঠাউর করতে পেরেছে। ঠোঁট টিপে নিঃশব্দে হেসে ফেললেন, ফিসফিস করে আগ বাড়িয়ে বললেন, ঝগড়া হয়েছে খুব, কান্নাকাটি এখন মায়াটা অভিমান করছে, একটু অভিমান ভাঙ্গাও বউয়ের। শান্ত চুয়াল শক্ত হলো সাথে সাথে। অভিমান করেছে মহারানী, তার অভিমান ভাঙাতে হবে আবার? কত বড় স্পর্ধা! শান্ত শিকদারকে লাথি মেরে আবার নিজে অভিমান করে বসে আছে। আওয়াজ শুনেও বেরিয়ে এলো না। শান্ত কয়েক কদম বাড়লো বেডরুমের দিকে। দরজাটা একরকম শব্দ করে খুলে ভেতরে প্রবেশ করলো। ফাজলামোর মোটে নেই সে। ঝুমুরকে আছাড় মারবে অবাধ্য হলেই। অথচ সামনে তাকাতেই জমে গেল পুরোপুরি। মাথাটার ভেতরটায় বোধহয় ফাঁকা হয়ে এলো এক মুহূর্তের জন্য। ড্রেসিং টেবিলের সামনে চুমুর বসে আছে, খুব মনোযোগের সঙ্গে লম্বা চুলে চিরুনি চালাচ্ছে। অমন আওয়াজেও ফিরে তাকালো না। পরনে খুব ভালো ফিনফিতে পাতলা মসৃণ কাপড়ে খোলামেটা নাইটি। শরীরের ভাঁজে চোখের সামনে আরও জোরালোভাবে পড়েতে চমৎকার কাজ করেছে। ফর্সা কাঁধে চেয়ে শান্তর মুখটা হা হয়ে ঝুলে আছে। চিরুনি রেখে চুমুর উঠে আসলো। ঘুরে বিছানায় এলোমেলো হয়ে থাকা কম্পিউটার গোছাতে ব্যস্ত হলো। দু হাতে সোনার বালা, নাকে সোনার নাকফুল, সব মিলিয়ে শান্তর চোখে ঝলসে গেল। ঝুমুর খুব নিপুণভাবে লোকালো হাত দুটোর কম্পন। লজ্জায় বুঝে আসতে যাওয়া চোখ জোড়া স্বাভাবিক রাখল। নীরবতা ভাঙল শান্তর সম্মোহিত কণ্ঠে, তুই কি আমাকে মেরে ফেলার প্ল্যান করছিস? মুখটা আড়াল করে চোখ বুঝল ঝুমুর। লজ্জায় দম বন্ধ হয়ে আসছে। অথচ সময় অপচয় করা যাবে না, এক্ষুনি বেরিয়ে যাবে। অন্য রুমে প্রবেশ করে ঘাপটি মারবে। আজ রাতের জন্য আর বেরোবে না সে। দ্রুত কম্পিউটারে গুছিয়ে রেখে শুধু একটা অনাগায়ে জড়িয়ে শান্তকে পাশ কাটিয়ে বেরোতে যেতেই শান্তর হুঁশ ফিরল পুরোপুরি। সে বড় করে প্রায় দাঁড়ালো পেছনে। একটু পর তুই রুম থেকে বেরোচ্ছিস কেন বেয়াদব? শান্ত অবুঝ, তখনও বুঝে উঠতে পারেনি ঝুমুরের গতিবিধি। ঝুমুর ততক্ষণে দ্রুত গতিতে পাশের রুমে ঢুকে দরজা লক করে ফেলেছে। দরজার মাথা ঢুকে লজ্জা নিঃশব্দে হেসে ফেলল। শান্ত সব ভুলে সামনের দরজায় করাঘাত করেছে। ঝুমুর, ঝুমুর, এসবের মানে কি? বলতে বলতে অধৈর্য ভঙ্গিতে দরজায় এমনভাবে আঘাত শুরু করলো যেন ভেঙে ফেলবে। নুরি বেগম সৌরভী তার হট্টগোলের আওয়াজে চলে এসেছে। তাদের তাজ্জব দৃষ্টির সামনে প্রায় শান্ত অর্তনাদ করে উঠল। মানে কি এসবের? দরজা লাগিয়েছিস কেন? দরজা খোল। নুরি বেগম এই যাত্রায় কিছু বলার সুযোগ পেলেন। ঝুমুর তো কইল আইস এই ঘরেই থাকবো। শান্ত আকাশ থেকে পড়ল, তা থাকুক, দরজা লাগিয়েছ কেন? একা থাকবো কইল। শান্ত প্রায় চিৎকার করে উঠল, একা থাকবে মাই ফুট। ঝুমুর হাসতে হাসতে শুয়ে পড়েছে বিছানায়। বাইরে তখনও শান্ত ঝামেলা করেই যাচ্ছে। শাসানো হচ্ছে তাকে। একসময় শোনা গেল পরাজিত কণ্ঠস্বর, আচ্ছা সরি, শুনেছিস? আই এম সরি, শান্ত শিকদার ইজ সরি।
আর এড়াবো না, কখনোই না। তুই থোতাই কেন, বকেও লাথি মারিস, কিছু বলবো না। ঝুমুর দরজা খোল প্লিজ। শান্ত লজ্জায় বালিশে মুখ কুচল। মন গলেছে তার। তাও সে এই দরজা আজ আর খুলবে না। ধীরে ধীরে সময় পেরোলো, থামলো শান্তর দরজা পেটানো আহাজারি। ঘড়ি কাটা করেছে রাতের 2টোয়। ঝুমুর ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ দরজা খোলার মৃদু শব্দে ঘুমটা ভেঙে গেল। ঝুমুর ফিরে তাকাতেই চমকে উঠল। শোয়া থেকে উঠে বসতেও পারেনি। শান্ত দরজা লক করে ডুপ্লিকেট চাবিটাও কোথাও একটা ছুঁড়ে ফেলেছে। ঝড়ের গতিতে এসে ঝাঁপিয়ে পড়লো পাতলাকরণের শরীরটার ওপরে। ঝুমুরটা ডুবলো ভারী শরীরটার নিচে। কি ভেবেছিলি আমার থেকে ছাড় পাবি? ছাড়বো তোকে, প্রয়োজনে আমি দরজা ভেঙে ফেলতাম। এখনো চিনিসনি তোর শান্তকে? ঝুমুর একটা শব্দ করতে উচ্চারণ করতে পারল না। তাকে কোনো প্রকার সুযোগই দেওয়া হলো না। মম, দিস ইজ মি, ক্যান ইউ বিলিভ ইট? কি চাইনি আমি। রোজা মনোযোগ দিয়ে দেখছিল অ্যালবামের ছবিগুলো। সদ্য জন্মানো থেকে 7 বছরের রীতি প্রতিটা মুহূর্তেই ছবি আছে। একটা ছবিতে তার দৃষ্টি অনেকটাই সময় আটকে থাকলো। ছবিটি এমন: আদিল মির্জার সুঠাম দেহে শুভ্র রঙের একটা শার্ট জড়ানো, বোতাম লাগানো নেই। খোলা শক্ত বুকে এক হাতে বাচ্চা রীতিকে জড়িয়ে রেখেছে। রীতির নাকের টোকায় চুমু বসিয়েছে। আদিল তেমন পরিবর্তন হয়নি, কয়েক বছর আগে যা আছে এখনও তাই দেখায়। রীতি এক এক করে আরও অনেক সব ছবি দেখাচ্ছে। রোজাও নিপুণ দৃষ্টিতে দেখছে। আরেকটা ছবি এমন: রীতি সবে হাঁটতে শিখেছে, বাগানে দুহাত শূন্য তুলে টুকটাক করে হেঁটে এগোতে যাচ্ছে। তার থেকে দুহাত দূরত্ব রেখে সমানে দুপায়ের ওপরে ভর দিয়ে বসেছে আদিল। 2 পা বাড়িয়ে রেখেছে মেয়ের জন্য। বাচ্চাটা 2 গাল ভরে হাসছে বাবার দিকে তাকিয়ে। পাশে দাঁড়িয়েছে শান্ত এলেন, তারা হাসছে। ছবিটা দেখে শান্তিতে রোজার চোখ দুটো ভরে গেল। এমন আরও চমৎকার সব ছবি দেখে সারাবেলা কাটলো মা মেয়ের। বেশ কটা দিন ধরে আদিল বাড়ি ফিরেও তেমন বেশিক্ষণ থাকছে না। সম্ভবত শুধু চোখের দেখাই দেখতেই তার বাড়ি ফেরা। এত ব্যস্ততা কিসে রোজা বুঝে আসে না। জীবনের কোনো নিয়ম শৃঙ্খলা নেই মানুষটার। এই তো দুপুরের দিকে এসে গোসল নিয়ে একসাথে লাঞ্চ করে পুনরায় বেরিয়ে গিয়েছে। গিয়ে খৌটকল বয়ে যায় তখন। সে বাড়ি ফিরলে মনে হয় সুনামি বইছে। আর বেরিয়ে গেলে শুনছান নীরবতা। মম ডেকে রীতি চোখ টলল। ঘুম ধরেছে তার। রোজা উঠল সোফা থেকে। 2 হাত বাড়াতেই কোলে চলে এলো রোজার। রীতি ছোটোখাটো গরনের পাতলা, বোঝার উপায় নেই 7 বছরের বাচ্চা সে। এখনও এইটুকুন লাগে, এই জন্যই রোজা এখনও কোলে নিতে পারে। রোজা একদম বাড়াতেই নূরজাহান এসে দাঁড়ালো, বলল, ম্যাডাম আমায় দিন, আমি নিচ্ছি। রীতি গুঙ্গিয়ে মাথা নাড়িয়ে পৌঁছালো, যাবে না। মায়ের গলা জড়িয়ে পড়ে থাকলো কাঁধে। রোজা হেসেই নিচে সিঁড়ি পেয়ে ওপরে উঠে এলো। পিছু পিছু এলো নূরজাহানও। সেদিন রোজা পুরাতন ছবিটা দেখে অনেক প্রশ্ন করেছিল নূরজাহানকে। বিপরীতে চোখ ছিল নূরজাহান। একটা শব্দও বলল না, শুধু জানিয়েছে ছবিতে ছিল আদিল মির্জা আর তার মৃত বাবা মা। অথচ এত বছর ধরে রোজা এই বাড়িতে কাজ করছে, কখনো শোনেনি তাদের সম্পর্কে। না কখনো কোনো ছবি দেখেছে। যেন কোনো অস্তিত্বই নেই। এত বড় বাড়ি আর বাবা মায়ের একটা ছবিও নেই। আর রীতিকেও সে কখনো বলতে শোনেনি নিজের দাদা দাদির সম্পর্কে। অর্থাৎ আদিল কখনো বলেনি। অথচ ছবি দেখে মনে হলো একটা হাসিখুশি পরিবার। বাবা মায়ের পাশে ছোট আদিলের হাস্যোজ্জ্বল মুখটা এখনো ভাসছে। রোজা গতকাল মির্জা পরিবারে নিয়ে অনলাইনে সার্চ করেছিল। কিছু আসেনি। কি হয়েছিল, কেন সব এমন ধোঁয়াশা? না। রীতিকে বিছানায় শুয়ে রোজা সরতে চাইলে বাচ্চাটা গুঙ্গিয়ে হাত চেপে ধরল। রোজা পাশেই বসলো তার, মাথায় হাত বুলাতে থাকলো। নূরজাহান পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ। এক পর্যায়ে শুধু আস্তে করে বলল, আপনি আমার উপর রাগ করবেন না ম্যাডাম। রোজা দীর্ঘশ্বাস ফেলল, মাথা দুলিয়ে বলল, রাগ করিনি। আপনার অবশ্যই কারণ আছে না বলার, আমি বুঝেছি। নূরজাহান দীর্ঘশ্বাস ফেলল, তবে বিপরীতে কিছু বলল না। রোজা চোখ বুঝল। পুনরায় ভাসল ছবিটা। ছবিটার মহিলাটা মুখটা স্পষ্ট। পুরাতন ছবি তো, মুখগুলো কেমন যেন অবছায়ের মতন রয়ে গিয়েছে। তারপরেও বোঝা যাচ্ছিল চমৎকার সুন্দরী একজন নারী সে। সিল্কের শাড়ি পরনে, চুলে খোপা করা, আর পাশে পুরুষের ঠোঁটে ছিল মৃদু হাসি। রোজা আচমকা বলে উঠল, ছবিতে কি জানি কি ছিল, তবে ভীষণ মায়া কাজ করছিল। কি উজ্জ্বলতা ছড়িয়েছিল সাদা কালো ওই ছবিটাতে। নূরজাহানের কোনো উত্তর এবারও পেল না রোজা। হতাশ ভঙ্গিতে ফিরে তাকাতেই চমকে উঠল রীতিমতো। নূরজাহানের চোখ দুটো লাল হয়ে গিয়েছে, জলে ভাসা ভাসা হয়ে আছে। পলক ফেলাতেই কাল বেয়ে জল গড়াবে, অথচ পলক ফেলতেও নারাজ ভদ্রমহিলা। রোজা বিছানা ছেড়ে জলদি নেমে এসে ধরল তার কাঁধ। চিন্তিত হয়ে আওড়ালো, আমি কি ভুল বললাম কিছু? নূরজাহান মাথা তুলিয়ে 2 হাত চোখে মুখে স্বাভাবিক হলেও মুছে মৃদু হাসতে চেয়ে বললেন, না ম্যাডাম, বল না। ছবিতে আছে একটা সুন্দর জীবনের করুণ পরিণতি, তাই বোধহয় মায়া লাগছে। রোজা শ্বাস আটকে আছে। করুণ পরিণতি, তার মানে কি আদিলের মা বাবা সাধারণভাবে মরেন দি?
এই জন্যই কি এভাবে কাঁদল নূরজাহান? নূরজাহান চলে যেতে উতলা হলো। রেস্ট করুন ম্যাডাম, প্রয়োজনে ডাকবেন। নূরজাহান বেরিয়ে গিয়েছে, অথচ রোজা অনেকটা সময় নড়তে পারল না। দাঁড়িয়ে থাকলো এক জায়গায়। রোজার কানের ভেতরে আদিলের বলা কিছু কথা পুনরায় বেঁচে উঠল। 18 বসন্ত সুখের চাদরে কাটিয়ে বাকিটা বসন্ত জীবিত লাশের মতন কাটিয়েছি। স্বর্গ থেকে নেমে পড়েছি নরকের মতন এই কালো দুনিয়ায়। রোজার চোখের দৃষ্টি ঝাপসা হলো হঠাৎই। 18 বসন্ত অর্থাৎ আদিলের তখন 18 বছর। সবে যুবক সে। ওই সময় হারিয়েছে মা বাবা একসাথে। মার্ডার? সহস্র প্রশ্ন রোজার মাথার ভেতরে, অথচ এই সম্পর্কে জিজ্ঞেস করতে তার দ্বিধা কাজ করছে। সবকিছু লক্ষ্য করে যা সে বুঝতে পারল, আদিল অতীত থেকে পালিয়ে বেড়ায়। অতীত কতটা পোড়ালে তা এভাবে পুঁতে রাখা যা হয়। আর সেই অতীত সম্পর্কে সে কীভাবে জিজ্ঞেস করবে? বাড়াবাড়ি হয়ে যাবে না? যেখানে পুরাতন কর্মচারী নূরজাহান নিজেও বলতে চায় না। রোজা দীর্ঘশ্বাস পেল। হঠাৎ কিছু একটা ভেবে ট্যাপ নিয়ে বসলো রুমের এক কোনায় রাখা সোফায়। গতবারে বোকামি করলো না। আদিল মির্জার নাম নয়, এবারে সে ওসমান মির্জার নাম দিয়ে সার্চ করলো। সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে এলো কিছু তথ্য। ওসমান মির্জা ছিলেন বাংলাদেশের অন্যতম বিতর্কিত ব্যবসায়ী। 1990-এর দশকে শতভাগ শেষ ভাগ থেকে 2004 সাল পর্যন্ত তিনি দেশের আন্ডারওয়ার্ল্ডে অত্যন্ত প্রভাবশালী নাম হিসেবে পরিচিত ছিলেন। জনশ্রুতি অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে তার শক্তিশালী নেটওয়ার্ক ছিল এবং অপরাধ জগতের অনেক গোষ্ঠী তার নির্দেশ মেনে চলত। 2004 সালে স্ত্রী সহিত রহস্যজনকভাবে তাকে হত্যা করা হয়। কে বা কারা মেরেছেন তার প্রকৃত উদ্দেশ্য আজও নিশ্চিতভাবে জানা যায়নি। এ নিয়ে বহু ষড়যন্ত্র তত্ত্ব পরিচালিত হয়েছে। রোজা মনোযোগ সহ পড়ল ওসমান মির্জা নিয়ে পুরাতন এক একটি আর্টিকেল। ওখানে কোনো খোলা বিশ্লেষণ নেই, কোনো ছবি নেই। রোজা ফাঁকা অন্যমনস্ক মস্তিষ্কে বসে রইল। আদিলের ছায়াও দেখেনি 3 দিন হলো বলে। বাড়িতে পা রাখেনি লোকটা। রোজা বরাবরই ভীষণ পর্যবেক্ষণ করা নারী। তার চোখে পড়েছে একটা ব্যাপার। কিছুদিন যাবৎ কেমন একটা চাপা মন লক্ষ্য করা যাচ্ছে। আদিলের মধ্যে নয়, সে মানব বড় নির্বিকার। তাকে হাসতে দেখা যায় না বললেই চলে। খুবই কম, তার কথা তাও কম। তবে তার কাছে বডিগার্ড অর্থাৎ শান্ত, এলেন, ক্লান্ত এদের মধ্যে রোজা লক্ষ্য করেছে। সচরাচর ওরা যেমন গম্ভীর থাকে, কাজের সময় অসময়ে ভীষণ মজার হয়। হাসতে ফাজলামোতে করতে দেখা যায়। চার দেওয়ালের ভিতরে ইদানিং তা নয়। ওরা কেমন যেন চোখে মুখে করে রাখে, যেন চাপা কষ্ট, উন্মাদনা লুকানো। আদিল বাড়ি না ফিরলেও তার ডান হাত বা হাত প্রতিদিন এসে বাড়িজুদের সতর্ক দৃষ্টি বুলিয়ে যায়, অর্থাৎ আদেশ করে শত গার্ডের। তবে আজ সারাদিনে কাউকে চোখে পড়েনি। শান্ত, এলেন, ক্লান্ত, ধ্রুব। আদিলের কাছের একটা বডি গার্ডও নেই। রোজার অশান্তি লাগছে। কিছু হলো কি? হঠাৎ এমন পরিবর্তন কেন হলো? রোজা বুঝতে পারছে না, তবে তার তীব্র আগ্রহ জন্মাতে শুরু করেছে। যেভাবে একটা ছোট বীজ থেকে গাছের জন্ম হয়, এত রহস্যময় কেন সব? সাথে এই প্রকৃতি। কিছুদিন ধরে নিউজ হচ্ছিল ঝড় হবে। এই তো আজ রীতিকে নিয়ে শপিং মল থেকে ফেরার পথে থেকে তীব্র বৃষ্টি শুরু হয়েছে। সন্ধ্যা 7টা। এখনও বৃষ্টি চলছে। টানা কয়েক ঘন্টা ধরেই হচ্ছে। বাইরে ঝড় বইছে, যেমন হাওয়ার গতি তেমনও বৃষ্টি। বজ্রপাতের শব্দ, গাছ ভেঙে পড়ার শব্দে মুখরিত। নভেম্বরের সময় এই বৃষ্টির ঝড় দিয়ে শীত নামাচ্ছে প্রকৃতি। রোজা চিন্তা পারল জানালা থেকে সরে আসবে, তখনই হঠাৎ দরজায় শব্দ পড়ল। চমকালো রোজা। নূরজাহান এসে দাঁড়িয়েছে, চোখ মুখে তারা। ম্যাডাম নিচে আসুন। রোজার বুকটা ধক করে উঠল কেন যেন। কিছু জিজ্ঞেস করতে পারল না। তাড়াহুড়ো কদম ছুটল। বেরিয়ে সোজা ধরল সিঁড়ি। নামতে নামতে তাকালো দুয়ারের দিকে। মেহেজা শান্ত দাঁড়িয়ে আছে। টপটপ করে পানি পড়ছে, ভেসে যাচ্ছে ফ্লোর। চোখ লাল, বিধ্বস্ত অবস্থা। রোজা আটকে ওঠে, কণ্ঠে হিমালয় ছয়। কি হয়েছে? তীব্র শীতে শান্তর ঠোঁট নীল হয়ে আছে, এখনো কাঁপছে, অথচ কণ্ঠে কি অসাধ্য জড়ানো। ম্যাডাম প্লিজ, বসকে ফিরিয়ে আনুন বস। শান্ত বড় কষ্ট করে শ্বাস টেনে নিল। রোজার কদম বাড়ল ক্রমশ। কি হয়েছে? কোথায় সে? সাথে চলুন ম্যাডাম। রোজা সাদা কারণ সাদা ওড়না দৌড়ানোর ফলে উড়ল। রোজা বৃষ্টির ধার ধারল না, ঠেলে বসলো গাড়িতে। শান্ত ড্রাইভিংয়ে উঠে বসেছে। ভীষণ দ্রুত ড্রাইভ করছে সে, যে একটু দেরি করতে ইচ্ছেও হয়ে যাবে। রোজা কোনো প্রশ্ন করল না। তার চিন্তায় গলাটা বন্ধ হয়ে আছে। গাড়ির গতি যেন ঝড়ের গতির চেয়েও তীব্রতা প্রকাশ করছে। গাড়ি কতক্ষণ চলল রোজা জানে না। তীব্র বৃষ্টিতে রাস্তাঘাট পরিষ্কার না। তারপরেও সে অবশেষে সামনে দেখতে পেল এক আলিশান ম্যানশনের, পুরাতন বৃহত্তম ম্যানশন, যার দরজাটাই একটা সাধারণ বাড়ির সমান। খোলা লাহোর বিশাল দরজাটা ইতিমধ্যে খোলা। গাড়িটা সোজা প্রবেশ করেছে। ড্রাইভওয়ে ধরে ছুটল অনেকটা সময়। ম্যানশনে পেরিয়ে ম্যানশনের পেছনে ছুটেছে। ওই জায়গাটা পারিবারিক কবরস্থান। গাড়ি থেমেছে। শান্ত বেরিয়ে ছাতা মিলে ধরল। রোজা এখান থেকে স্পষ্ট দেখছে একটা সুঠাম দেহ দুহাট ভেঙে বসে আছে তীব্র বৃষ্টি ঝড়ের মধ্যে।
রোজার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে এলো। সেই দেহের দিকে চেয়ে থেকেই বেরিয়ে এলো সে। শান্ত কণ্ঠ ভেঙে এলো প্রায়। 5 ঘন্টা হচ্ছে ম্যাডাম, ফিরিয়ে আনুন প্লিজ। থামে শান্ত, ফের আওড়ালো। আজ আজ মৃত্যুবার্ষিকী, বড় ছাড়ের, বড় ম্যাডামের। রোজার তীর্থ দৃষ্টি এক শরীরে নিবদ্ধ থাকলো। বজ্রপাতের চিহ্ন ভাসলো মাথার উপরে। তীব্র শব্দে কাঁপলো ভুবন। নড়চড় নেই শরীরটা। রোজা কল্পনা করতে পারছে না নভেম্বরের মতো এমন ঠান্ডা আবহাওয়ার মধ্যে তীব্র ঝড় বৃষ্টিতে 5 ঘন্টা একইভাবে একটা মানুষ কিভাবে বসে থাকতে পারে। শান্তর দিকে তাকালো না রোজা। মাথায় ওড়না তুলে হাত বাড়িয়ে ছাতাটা নিল সে। কদম বাড়ালো দ্রুত। প্রথম কদমের চেয়ে দিকদমে তারা বেশ ক্রমশ বেশি হচ্ছিল। যত কাছে এলো ততই যেন রোজার ভেতরে কিছু একটা হচ্ছিল। দুমড়ে মুচড়ে উঠেছিল হৃৎপিণ্ড। চোখে পড়ল দুটো পাশাপাশি খবরের নাম, ওসমান মির্জা, গুলনাহার। মধ্যেই আদিল মির্জার শরীর। মাথাটা নুয়ে আছে। রোজা ছাতাটা বাড়িয়ে ধরলো মাথার উপরে। মুহূর্তে নিচে ভিজে জবজব হয়ে গেল। শক্ত বৃষ্টির ফোঁটা রোজা অনুভব করতে পারল না যেমন, শুধু দেখলো অনর শরীরটা। আদিল ফিরে তাকালো না। যে কণ্ঠ ভেসে এলো তা পরিচিত শোনালো না। সরে রোজা কদম বা আরেকটি বাড়ালো। আরও দৃঢ়ভাবে ধরল ছাতা। অবশেষে বলল, যতক্ষণ আছেন আমিও এভাবেই দাঁড়িয়ে থাকবো। মাথাটা ঝড়ে গতিতে ফিরালো। আদিলের অবিন্যস্ত চুল, রক্ত লাল চোখ, নীল হয়ে আসা মুখ চেয়ে রোজা আরও দৃঢ় গলায় বলল, আপনি না ফিরলে আমিও ফিরছি না। আদিলের দৃষ্টি পড়ে না রোজারও। মাথার উপরে তখন কালো মেঘ, বজ্রপাতের দাগ, আওয়াজ। বৃষ্টির শব্দ ক্রমশ বাড়ছে। বাতাসের গতি অস্বাভাবিক। রোজা হঠাৎ করে দুইয়ে এলো। হাতটা বাড়িয়েছিল কপাল। মনে হলো সে ডিপ ফ্রিজের কোনো বস্তু ধরেছে। কনকনে ঠান্ডা শরীর। রোজা সময় অপচয় করলো না আর। ফাঁকা হাত টেনে ধরলো নীল হয়ে আসা হাতটা। আসুন, ফিরবেন আমার সাথে। কি হলো, উঠুন। আদিল নড়ল। মুহূর্তেই চোখ বুঝলো শক্ত করে। কপালে ভাঁজ পড়ল কিছু। বসে যাওয়া কণ্ঠে বলল, অবশেষে এসেছি। গাড়িতে উঠে বসো, ভিজো না। রোজা স্পষ্ট দেখলো হাঁটু দুটো গেঁথে গিয়েছে মাটিতে। হাত ধরল। আদিল তাকালেও বাড়ানো হাতটার দিকে। রোজা ভিজেছে, কাঁপছে। আদিল চোখ বুঝলো, সময় দিয়ে হাতটা ধরলো। ঠিক তবে নিজের ওজন নিজেই বয়ে উঠে দাঁড়ালো। দাঁড়াতে দাঁড়াতে গেলে হেলে দুলে প্রায় পড়তে নিল। রোজার সঙ্গে সঙ্গে ছাতা ফেলে দু হাতে সামলে নিলে চাইলো আদিলকে। নিজে আদিলের একটা হাত নিজের কাঁধে এনে ভর রাখার ইশারা করলো। রোজা দেখলো প্রায় ভেঙে আসা হাঁটু দুটো। কদম বাড়াতে বাড়াতে বলল, নিজের শরীরের সাথে এত অত্যাচার করবেন না, ভবিষ্যতে সমস্যা দেখা দিবে। আদিল ফ্যাকাশে মুখে চেয়ে স্বাভাবিক ভঙ্গিতে আওড়ালো, বয়স্ক বলছো আমাকে? হুম। তবে বয়স কমও না, আবার বেশিও না, মাঝামাঝিতে তো। আদিল কাশলো। হেলে তুলে পড়তে গিয়েও ফের সঠানভাবে দাঁড়ালো। ওজন ছাড়লো না রোজার উপরে। ফিসফিস করে বলে গেল, চিন্তা করবেন না মিসেস মির্জা। 90 বছরের বুড়ো হলেও আপনার ভার দায়িত্ব তোলার সামর্থ্য এই আদিল মির্জার থাকবে। রোজার হৃৎপিণ্ড থমকে গেল বোধহয়। অথচ কি স্বাভাবিকভাবে মুখ চালালো, যেন সেই বাক্যের প্রভাব তার ওপরে পড়েনি। অথচ ভেতরে হিমালয় ভেঙে চড়ে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হলো। 90 বছর এতটা বাঁচবেন? বাঁচবো, আপনাকে নিয়েই বাঁচবো। রোজার চোখের পাপড়ি কাঁপলো। অগোচরে ঢোকিল দুটো। বুঝলো আদিলের অবস্থা বেগতিক। দ্রুত দু হাতে সামলানোর চেষ্টা করলো লম্বা চওড়া বিশাল শরীরটা। আমি কাউকে কখনো মন থেকে চাইনি, যদি চাই মৃত্যু পর্যন্ত চাইবো। আদিল বোধ হয়ে হাসলো। শোনা গেল, অপেক্ষায়। আদিলের চোখ মুখ পুচে আসে। রোজা আটকে ওঠে। সজাগ রাখতে ভালোভাবে নিজের সাথে নিয়ে গাড়ি থেকে যেতে যেতে বলে যায় দ্রুত গতিতে, শুনুন। বলো। শান্ত এসে ছাতা ধরেছে তাদের মাথার ওপরে। এলেন ক্লান্ত ধ্রুব সব। আরও অনেক বডিগার্ডস চারিপাশে। সবার অবস্থায় ভীষণ খারাপ। রোজা দৃষ্টি নুইয়ে রেখে বলে হঠাৎ, আপনার এমন তুমি আপনি সংমিশ্রণের রহস্য কি? আদিলের চোখ বন্ধ। খারাপ লাগে? তা নয়। আদিল চোখ মেলালো। মাথাটা ঘুরিয়ে তাকালো রোজার মুখে। আপনিটা আসে সম্মান থেকে, তুমিটা আসে ভালোবাসে।